করছি। দেখো এই মার্কারে লিখলাম আমি, কীরকম লেখা উঠলো? লাল, তাই না? তো এই লাল, এটা ধরো এটা তোমার হচ্ছে কোনো একটা বস্তু, লাল বস্তু, তো এটাকে লাল দেখছি কেন? তার কারণ ধরো ওইখান থেকে কিন্তু সূর্যরশ্মি থেকে আগত আলোক রশ্মি, কিংবা তোমার হচ্ছে যদি লাইট থেকে কোনো রশ্মি আসে, এই যে সাদা লাইট আসছে ঘরের লাইটে সাদা, কিন্তু আমরা এটাকে লাল দেখছি, তার কারণ কি? হ্যাঁ, ঠিক বলেছো। যদি কোনো বস্তু সাদা আলো তো আমরা জানি 7টা রশ্মি থাকে, তাই না? 7টা মানে কালার থাকে 7টা। কি কি? বেনীয় সহকলা বা ভিবগিয়র বলা হয় সেটাকে, তাই না? তো ওই মানে 7টা রশ্মির মধ্যে লাল বাদ দিয়ে বাকি যতগুলো মানে তোমার হচ্ছে কালার আছে সবগুলোকে সে শোষণ করে নিচ্ছে। আর মানে এই লালটাকে সে শোষণ করতে পারছে না, তার জন্য এটাকে আমরা লাল দেখতে পাচ্ছি। বুঝে গেল? এটা গেল স্বচ্ছ মানে অস্বচ্ছ বস্তুর ক্ষেত্রে। কিন্তু যদি কোনো ট্রান্সপারেন্ট মিডিয়াম হয়, মানে স্বচ্ছ বস্তু হয়, এটা ধরো স্বচ্ছ বস্তু, এইটা ধরে নাও একটা কি বলবো, লাল ধরে নাও তুমি। লাল কেন এটা হলো? এই বস্তুটা লাল কেন হলো? তার কারণ হচ্ছে এই বস্তুটা এই স্বচ্ছ বস্তুগুলোর মধ্যে, মানে যদি সেটা স্বচ্ছ হয়, স্বচ্ছ আমরা বুঝতেই পারছি কীরকম হবে। কোনো একটা বস্তুর মধ্যে দিয়ে যদি আলো যেতে পারে তাহলে তাকে স্বচ্ছ বলবো, স্বচ্ছ বস্তু বলবো। আর যদি আলো যেতে না পারে তাহলে অস্বচ্ছ বলবো। ঠিক আছে, এই দুটোই কন্ডিশন। তাহলে মানে এগুলো স্বচ্ছ বস্তুর ক্ষেত্রে আলাদা জিনিস। স্বচ্ছ বস্তুর মধ্য দিয়ে ধরো লাল যদি হয়, তো লাল রশ্মিটা এভাবে প্রবাহিত হয়ে যেতে পারবে। যে মানে স্বচ্ছ বস্তুর মধ্য দিয়ে যে লাইটটা যেতে পারবে সেই কালারের আমরা তাকে দেখব। বুঝে গেল? একটা ধরো লাল কাঁচ, এটা কাঁচটা যদি লাল হয়, লাল কাঁচ, ঠিক আছে, তাহলে লাল কাঁচের মধ্য দিয়ে সাদা আলোক রশ্মির কেবলমাত্র লাল অংশটুকুই যেতে পারবে, বাকি অংশটুকু যেতে পারবে না। বোঝা গেল? আগের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। কারণ লাল যদি বস্তু হয় তাহলে লাল বাদ দিয়ে বাদ বাকি যতগুলো থাকবে সবগুলোকে কি করবে? শোষণ করে ফেলবে সে, তাই না? আর লালকে সে ছেড়ে দেবে। বুঝে গেল? তো ওইটাই আমাদের চোখে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। যদি কোনো স্বচ্ছ বস্তু থাকে তাহলে স্বচ্ছ বস্তুর ভিতর দিয়ে যে রশ্মিটা যেতে পারবে সেই মানে রশ্মিটাই আমরা দেখতে পাবো। যে কালারটা যেতে পারবে সেই কালারের বস্তুটা হবে। বোঝা গেল? আচ্ছা, এবার ধরো তোমার এখানে একটা লাল মানে তোমার আছে, একটা কাঁচ আছে, লাল কাঁচ। এবার লাল কাঁচের ওপরে আর একটা ধরো কাঁচ দিয়ে দিলাম। বোঝা গেল? আর এইটা মানে এইটা আছে মানে পেছনে এইটা, আর তার আগা দিকে এই যে যেটা দেখতে পাচ্ছি আমরা আগা দিকে, এই যে বড়টা বললাম, এইটা মানে এটা সামনে আছে। ঠিক আছে, এটা যদি সামনে থাকে আর এটার কালার ধরে নিলাম আমি নীলই ধরো, তাহলে তুমি এই লাল কাঁচটাকে কী রঙের দেখবে? তখন লাল কাঁচটাকে কী কালারে দেখাবে? কেন কালো দেখাবে? কেন বলো তো? বুঝে গেল? পেছন দিক থেকে ওই লাল কাঁচের, ওই যে লাল কাঁচ থেকে লাল আলোটা আসছিল, ওইটা এসে নীল কাঁচে এসে শোষিত হয়ে গেল, আর তোমার চোখে এসে কোনো আলোই পৌঁছালো না। তাহলে আলটিমেটলি কী হবে? কালো হয়ে যাবে। ওই জন্য কালো দেখায়। বুঝে গেল? এবার তোমাকে এরকম প্রশ্ন করা হলো যে এই ঘরে ধরো এই ঘরে একটা সবুজ লাইট জ্বলছে। ঠিক আছে, এই সবুজ লাইট, কোনো ঘরে সবুজ লাইট জ্বলছে, সেখানে যদি একটা লাল মানে গোলাপ ফুল নিয়ে আসো, তাহলে ওই গোলাপ ফুলটা দেখতে কী কালার হবে? কী কালার হবে বলো এবার তোমরা? কালো হবে। কেন? কোনটা? লালটা? দেখো তোমার হচ্ছে এখান থেকে যে রশ্মিটা আসছে, মানে ঘরে কি লাইট বলেছিলাম আমি? সবুজ রশ্মি এসে তোমার লাল ফুলে পড়লো। আর লাল ফুল মানে কি? লাল ফুল মানে হচ্ছে ওই ফুলটা লাল ছাড়া বাকি সমস্ত কিছু শোষণ করে ফেলতে পারবে। 7টা কালারের মধ্যে লাল ছাড়া বাকি সব কালার শোষণ করে ফেলবে। তাই ও মানে তোমার হচ্ছে লাইট থেকে যে মানে সবুজ কালারটা আসে সেটা তো অনায়াসে শোষণ করে নেবে। তাহলে ফুলটা তো কোনো কালার আর মানে ব্যাক দেবে না আমাকে, মানে ফুল আর কোনো কালার ছাড়বে না। ঠিক আছে, তাহলে একটাই কালার পড়েছে, ওটা শোষণ করে নিয়েছে, তাহলে ওখান থেকে আর কোনো রশ্মি বেরিয়ে আসছে না,
কোনো লাইট বেরিয়ে আসছে না কোনো কালারের, তাহলে আমরা কিছুই দেখতে পাচ্ছি না, তাহলে কালো দেখবো। ওই যে অ্যাজ ইউজুয়াল যেটা বললাম আমরা। বলো। ফুলটা তো স্যার রং লাল। হ্যাঁ, কিন্তু ফুলের ওপরে তো কোনো মানে তোমার হচ্ছে লাল আলো পড়ছে না। ফুলের ওপরে যদি লাল আলো পড়তো তাহলে তুমি দেখতে পেতে লাল। এবার সাদা আলো যদি পড়ে তাহলে তুমি লাল দেখতে পাবে, কারণ সাদা আলোতে 7খানা রং আছে, 7খানার মধ্যে ও 6খানাই শোষণ করে নিল, লালটা ফেরত দিল তোমাকে, এবার তুমি লাল দেখছো। বুঝতে পারলে ঘটনাটা? এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার। এবার আমরা দেখব এই ধরনের যত কোশ্চেন আসে এবার পারবে তোমরা, ঠিক আছে? অসুবিধা হবে বলে আমার মনে হয় না। স্বচ্ছ বস্তু অস্বচ্ছ বস্তু হলো, এবার এই ধরনের কোনো কোশ্চেন থাকলে পারবে আশা করি। আচ্ছা, তারপরে আমরা চলে আসব যে আলো একটা মাধ্যম থেকে, দেখো আলো মানে কি, আলোটা কি অ্যাকচুয়ালি তোমরা বড় হবে যখন, তখন মানে এমন নয় যে তোমরা বড় হওনি, ঠিক আছে, বড় হয়েছে, এরপরে যখন পড়বে, ঠিক আছে, তখন দেখবে যে আলো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যেটা ম্যাক্সওয়েল সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন, ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। অর্থাৎ আলো এই যে যাচ্ছে, এই আলোতে তড়িৎ ক্ষেত্রও আছে, চুম্বক ক্ষেত্রও আছে, বুঝে গেল? একটা মানে চুম্বক ক্ষেত্র প্রবাহিত হচ্ছে আর তড়িৎ ক্ষেত্রও প্রবাহিত হচ্ছে, দিয়ে একদিকে সে যাচ্ছে। আর যাবে যখন, তখন আমি ডিটেলসে আর ঢুকছি না সেখানে, যখন যাবে মানে ধরো এ স্থান থেকে বি স্থানে, এটা বি স্থানে, এখানে আলো যাবে, যাওয়ার সময় ধরো এই সরলরেখা বরাবর সে যাবে না, কিভাবে যাবে? এই তরঙ্গের আকারে যাবে, বুঝা গেল? এই তরঙ্গ দৈর্ঘ্য যদিও মানে বিভিন্ন রেঞ্জের হতে পারে। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, এই যে মানে তোমার হচ্ছে তরঙ্গায়িত আকারে যাচ্ছে, তো দুটো মানে চূড়া, এগুলোকে বলা হয় তরঙ্গের চূড়া, তাই না? ধরো এর একটা পুকুরে তোমার হচ্ছে একটা পুকুর, তো পুকুরে তোমার ঢেউ হচ্ছে, এই ঢেউ, তাহলে এরকম ঢেউগুলো হয় না, আস্তে আস্তে পাড়ের দিকে চলে যায়, তখন কি হয়, তুমি যদি দেখো উপর থেকে যে জলগুলো এরকমভাবে যাচ্ছে, মানে দুলছে, তাই না, এরকমভাবে। তো পরপর দুটো, এগুলো চূড়া বলবো, ঠিক আছে, তরঙ্গের ওগুলো চূড়া, যেগুলো উপরে আছে, আর যেগুলো মানে নিচে আছে সেগুলো মানে কি বলবো, এটাকে একটা নিচের দিকে চূড়া বলতে পারো, এইটা হচ্ছে ওপর দিকে, এটা পরপর দুটো চূড়া হচ্ছে এইটা, ঠিক আছে, তৃতীয় চূড়া এটা। তাহলে এই পরপর দুটো চূড়ার মধ্যে দূরত্ব, এই যে এখানে পরপর দুটো চূড়ার মধ্যে দূরত্ব, এটাকে কি বলা হয়? তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা বলা হয় এটাকে, বুঝা গেল? তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা, এটাকে ল্যামডা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, এইরকম 1 সেকেন্ডে কতগুলো তরঙ্গ হবে, ঠিক আছে? 1 সেকেন্ডে এরকম পূর্ণ কম্পন কতগুলো হবে? মানে ধরো কোনো একটা তরঙ্গ আছে, এরকম উঠছে নামছে এরকম করে চলে যাচ্ছে, ঠিক আছে, তো যদি মানে তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু ল্যামডা, তো তোমার হচ্ছে একবার পূর্ণ কম্পন হলে সে ল্যামডা দূরত্ব পরিমাণ যাবে তরঙ্গটা, বুঝা গেল? একবার পূর্ণ কম্পন হলে ল্যামডা দূরত্ব যাবে তরঙ্গটা। আর ফ্রিকোয়েন্সি বা তোমার কম্পাঙ্ক কাকে বলবো? লাইটের কম্পাঙ্ক নিউ ইজ ইকুয়াল টু কি? কম্পাঙ্ক হচ্ছে যে 1 সেকেন্ডে যতগুলো এরকম পূর্ণ কম্পন হবে তাকে কি বলবো? কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন হবে, বুঝা গেল? যেরকম একটা ঢেল ছুড়লাম, তাহলে এই কম্পাঙ্কর ইউনিট কি হবে? হার্জ, ঠিক আছে, বা সাইকেল পার সেকেন্ড, এটাকে বলা হয় হার্জ। এই ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি? তরঙ্গ দৈর্ঘ্য যদি মানে এটা দেখতে হবে তোমাকে, যে আমরা এবার ধরো এইটা কম্পাঙ্ক মানে কি বললাম? সাইকেল পার সেকেন্ড। আর 1 সাইকেল গেলে কত দূরত্ব যাবে? মানে তোমার ল্যামডা দূরত্ব যাবে। 2 সাইকেল যদি করে মানে দুবার পূর্ণ কম্পন হয়, তাহলে এইখান থেকে এত দূর যাবে, তাই না? এবার যদি তোমার হচ্ছে কম্পাঙ্ক যদি তোমার কোনো একটা মান থাকে, তাহলে 1 সেকেন্ডে যতবার কম্পন হলো, ঠিক আছে, এটা তো আমরা কম্পাঙ্ক বলি। 1 সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন হয় সেটা হচ্ছে তার কম্পাঙ্ক। তাহলে 1 সেকেন্ডে কত দূর যাবে ওয়েভটা, ওই তরঙ্গটা কত দূর যাবে, সেটা হচ্ছে যে তোমার এই ল্যামডা ইন্টু ধরো এন সংখ্যক করলো, মানে পূর্ণ কম্পন হয়েছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু কী হবে? ল্যামডা
এত সংখ্যক হয়েছে 1 সেকেন্ডে, ঠিক আছে, তাহলে কত দূর যাবে সেটা ধরে নিচ্ছি যে ভি দূরত্ব যাবে, বুঝতে পারলে? মানে 1 সেকেন্ডে এত দূরত্ব যাচ্ছে, আর তাহলে 1 সেকেন্ডে যত দূরত্ব যাবে সেইটাকে আমরা কি বলি? গতিবেগ বলি, তাই না? তাহলে এটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে এন দিয়ে যদি গুণ করি ল্যামডাকে, মানে 1 সেকেন্ডে যতবার পূর্ণকম্পন হচ্ছে তাহলে আমরা ভি পাবো, আর এইটাকে, এই মানটাকে তোমার হচ্ছে কম্পাঙ্ক দ্বারা রিপ্রেজেন্ট করতে পারবে যে 1 সেকেন্ডে এতবার পূর্ণকম্পন হয়েছে, তাহলে এনটা হচ্ছে তার মান, বোঝা গেল? কম্পাঙ্কের মান। এবার ধরো 1 সেকেন্ডে 10 বার পূর্ণকম্পন হচ্ছে, তাহলে কম্পাঙ্ক কত হবে? কম্পাঙ্কর মান কত হবে? এন মানে 10 হবে, বোঝা গেল? তাহলে 10 সাইকেল পার সেকেন্ড। ক্লিয়ার হলো? তো এখানে তোমার হচ্ছে মনে রাখতে হবে যে ভি ইজ ইকুয়াল টু, মানে কোনো মিডিয়ামে তরঙ্গের বেগ, এই যে তরঙ্গের বেগ মানে কি? কত দূরত্ব গিয়েছিল 1 সেকেন্ডে, সেটা তো তরঙ্গের বেগ। তরঙ্গের বেগ সমান সমান হচ্ছে নিউ ইন্টু বেগ ইজ ইকুয়াল টু হচ্ছে নিউ ইন্টু ল্যামডা, ঠিক আছে? মানে এটাকে যদি বেগটাকে সি ধরি তাহলে সি ইজ ইকুয়াল টু কত হবে? এইটা হবে, বুঝতে পারলে? দুটোর গুণফলটা কি হবে? তোমার তার বেগ হবে। কোনো মিডিয়ামে তরঙ্গ দৈর্ঘ্যের মানে দুটো তোমার মানে তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক, এদের গুণফল যদি করো তাহলে কি পাবে তুমি? মানে তরঙ্গের বেগ পাবে, বুঝে গেল? এই সম্পর্কটা মনে রাখবে। দেখো নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, যেখানে সি মানে কি? সি মানে হচ্ছে মানে তরঙ্গের বেগ, হ্যাঁ, এই যে এখান থেকে বলেছিলাম আমরা, এই যেখানে, তাহলে নিউ ইজ ইকুয়াল টু কী হচ্ছে? এখান থেকে যদি পাই, এখান থেকে যদি করে নিউ ইজ ইকুয়াল টু কত? সি বাই ল্যামডা হচ্ছে না? এই সূত্রটা মনে রাখবে এইভাবে। তাহলে দেখো যে তরঙ্গের বেগ তো নির্দিষ্ট কোন, আচ্ছা, তাহলে আমরা যে সূত্রটা শিখলাম সেটা কি? সেটা হচ্ছে যে নিউ ইজ ইকুয়াল টু নিউ, হ্যাঁ, নিউ মানে তোমার এটা অ্যাকচুয়ালি গামা নয়, এরকম হবে, ঠিক আছে? নিউ নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, ঠিক আছে? যেখানে মিউ মানে কম্পাঙ্ক আর ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে ধরো এখানে একটা মাধ্যম 1 নাম্বার মাধ্যম, এটা হচ্ছে 2য় নাম্বার মাধ্যম, 1 নাম্বার, এটা 2 নাম্বার মাধ্যম। এখান থেকে যদি একটা আলোক রশ্মি এভাবে যায় তাহলে কোন কোন বিষয়গুলো পরিবর্তন হবে আর কোন কোন বিষয়গুলো পরিবর্তন হবে না বলো তো? এখান থেকে লাইট যাচ্ছে, লাইটের গতিবেগ কি পরিবর্তন হবে? 1 নাম্বার মাধ্যম থেকে 2য় মাধ্যমে যদি আলোক রশ্মি যায় তাহলে কি লাইটের গতিবেগ পরিবর্তন হবে? মাধ্যম দুটো আলাদা, গতিবেগ পরিবর্তন হবে। ল্যামডার কি পরিবর্তন হবে? ফ্রিকোয়েন্সির কি পরিবর্তন হবে? কম্পাঙ্কের কি পরিবর্তন হবে? কি মনে হয়? তাহলে মনে রাখতে হবে যে পরিবর্তনশীল যেগুলো পরিবর্তন হবে, পরিবর্তনশীল হলো ভি মানে বেগ, ঠিক আছে? আর কি তোমার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, মানে তোমার হচ্ছে ল্যামডা, এই দুটোই কিন্তু পরিবর্তন হবে। আর তোমার হচ্ছে যেটা কনস্ট্যান্ট বা অপরিবর্তন থাকবে যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এটা নোট করে রাখতে হবে যে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যদি আলোক রশ্মি যায় তাহলে তার ক্ষেত্রে মানে কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, বুঝে গেল? কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। একটা মাধ্যম থেকে যখন আর একটা মাধ্যমে লাইট যাবে তখন কার পরিবর্তন হবে? ভালো করে মনে রাখো, আলোর গতিবেগের পরিবর্তন হবে আর তরঙ্গ দৈর্ঘ্য এইটার পরিবর্তন হবে, কিন্তু কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না।
ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ওই এতে ইউটিউবে দেখতে পাবে, তখন দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা আমরা দেখব যে মিউ ইজ ইকুয়াল টু তোমার, এটা প্রমাণ করব ল্যামডা বাই ল্যামডা 1, এটা প্রমাণ করব, ঠিক আছে? মিউ মানে কি? এটা হচ্ছে ইয়ারের সাপেক্ষে দ্বিতীয় কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক, বুঝতে পারলে? আর এটা কি মানে ধরো এটা বায়ু থেকে, এখান থেকে এটা বায়ু, এটা ধরো এটা বায়ু, এটা বায়ু থেকে কোনো দ্বিতীয় কোনো মাধ্যম, 2 নম্বর মাধ্যম, এটা 1 নম্বর মাধ্যম, এটা 2 নম্বর মাধ্যম, ঠিক আছে? এখানে আলোক রশ্মি যাচ্ছে, এখানে যাচ্ছে, হ্যাঁ 2 নম্বর তুমি যে কোনো কিছু ধরতে পারো, কাঁচ ধরতে পারো, গ্লাস মানে তোমার জল ধরতে পারো, যে কোনো কিছু হবে, দ্বিতীয় কোনো মাধ্যম, ঠিক আছে? যদি এরকম হয় তাহলে তোমার এইখানে ধরো তরঙ্গ দৈর্ঘ্য কত? ল্যামডা, বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, কিন্তু দ্বিতীয় যে মাধ্যম সেটা হচ্ছে ল্যামডা 1, এরকম যদি হয়, ঠিক আছে? এটা আমি দ্বিতীয় মাধ্যম ধরে নিচ্ছি। দ্বিতীয় মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যটা কত? ল্যামডা 1, ঠিক আছে? আর এখানে বেগ ধরে নাও ভি, আর এখানে বেগটা হচ্ছে সি, বুঝতে পারলে? তাহলে বায়ুর সাপেক্ষে এর যদি মানে মিউ মানে তোমার হচ্ছে প্রতিসরাঙ্ক কত, সেটা যদি মিউ হয় তাহলে মিউ ইজ ইকুয়াল টু ল্যামডা বাই ল্যামডা 1, এটা মানে তোমার হচ্ছে বলা যাবে। আগে কি বলেছিলাম বলো তো? মিউ ইজ ইকুয়াল টু কত বলেছিলাম? একটা সাপেক্ষে যদি এরকম হয় তাহলে আমরা বলেছিলাম সি বাই ভি, এরকম বলেছিলাম, ঠিক আছে? আবার এটা সমান সমান ল্যামডা বাই ল্যামডা 1, এটাও প্রমাণ করা যাবে। বোঝা গেল কী করে যাবে এটা প্রমাণ করা? কীভাবে দেখব? দুটোর মধ্যে যদি কম্পাঙ্ক আমরা মানে কম্পাঙ্ক বলছি সরি, তোমার ল্যামডা যদি বের করে নিতে পারি, মানে তরঙ্গ দৈর্ঘ্যটা যদি পরিমাপ করে নিতে পারি দুটো মাধ্যমে, তাহলে তাদের মানে কি করতে পারবো আমরা? মানে একটা সাপেক্ষে আরেকটার প্রতিসরাঙ্ক বের করে ফেলতে পারবো। বোঝা গেল? আচ্ছা, দেখো কি করে হবে। অ্যাকচুয়ালি আমরা কি জানি? সি ইজ ইকুয়াল টু কত জানি? ল্যামডা ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, এই নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, তাই না? তাহলে সি ইজ ইকুয়াল টু কত? নিউ ইন্টু নিউ, কী করে হবে? ল্যামডা, এটা হলো, বুঝে গেল? তাহলে এইখানে কত হবে? এইখানে কত হবে? এইটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু, এটা হলো, আর ভি ইজ ইকুয়াল টু কত হবে বলো তো? এখানে ভি, এখানে ভি ইজ ইকুয়াল টু, দেখো ভি ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু তোমার হচ্ছে এখানকার ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি তো দুই জায়গায় সমান, এখানে ফ্রিকোয়েন্সি কত? এটা, আর এখানে ফ্রিকোয়েন্সি কত? দুটো কিন্তু সমান সমান। ফ্রিকোয়েন্সি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলে তো পরিবর্তন হয় না, বুঝলে? এই মাধ্যমে ফ্রিকোয়েন্সি যা আছে এই মাধ্যমে থাকবে, কিন্তু ল্যামডাটা পরিবর্তন হবে আর তোমার গতিবেগের পরিবর্তন হবে, আমি যেটা বললাম। তাহলে এখানে আমি ধরে নিলাম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, এখানে ল্যামডা 1, এখানে গতিবেগ কত? সি, আর মানে তোমার কম্পাঙ্ক হচ্ছে নিউ, আর এখানেও মানে গতিবেগ কত হচ্ছে মানে পরিবর্তন হয়ে ভি হলো, আর কম্পাঙ্ক নিউ, বুঝে গেল? তাহলে কম্পাঙ্ক তো মানে তোমার ফিক্সড আছে, সেই জন্য ভি ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো? ভি ইজ ইকুয়াল টু সবসময় তার কম্পাঙ্ক ইন্টু তোমার তরঙ্গ দৈর্ঘ্য, এই দুটোর গুণফল, বুঝে গেল? তাহলে ওই দুটো আমরা বসিয়ে দিই মানটা। তাহলে সি ইজ ইকুয়াল টু কত পেয়েছি? আগে লিখে ফেলো। সি ইজ ইকুয়াল টু আমরা জানি কত? নিউ ইন্টু ল্যামডা, এখানে যেহেতু ল্যামডা আছে তাই ল্যামডা হবে, আর ভি ইজ ইকুয়াল টু এটা হবে, বুঝে গেল? এই দুটো আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে যদি বসিয়ে দিই, এখানে বসিয়ে দাও মানটা, তাহলে কত হবে দেখো? এই সি এর জায়গায় কী লিখবো? নিউ ইন্টু ল্যামডা, আর এই ভি এর জায়গায় কী লিখবো? নিউ ইন্টু ল্যামডা 1, তাই না? তাহলে এই নিউ কেটে গেল, পড়ে থাকলো ল্যামডা বাই ল্যামডা 1। তাহলে নিউ ইজ ইকুয়াল টু মানে মিউ, এটা হচ্ছে মিউ, আর এটা নিউ, বুঝে গেল?
তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে এই তরঙ্গ দৈর্ঘ্য দিয়েও আমরা কি করতে পারবো, তরঙ্গ দৈর্ঘ্যের রেশিও দিয়ে আমরা কিন্তু তোমার ওই প্রতিসরণটা নির্ণয় করে ফেলতে পারবো। বোঝা গেল? আচ্ছা, শূন্য মাধ্যমে আলোর বেগ এই c = 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এইটা দেওয়া আছে। বুঝতে পারলে? এবার বলো যে অঙ্কটা কিভাবে হবে। আমরা কি কি নির্ণয় করতে বলেছে বলো তো? এখানে বেগ মানে ভি নির্ণয় করতে বলেছে, আর এখানে তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা নির্ণয় করতে বলেছে। এই ল্যামডাটা কত? ক্লিয়ার? এবার বলো। এবার আমরা জানি, দেখো দেয়া আছে কি, নিউ = দেওয়া আছে কত, 5 × 10⁻14 হার্জ, 14 হার্জ। আচ্ছা, তারপরে সি এর মান কত দেওয়া আছে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা দেওয়া আছে। দ্বিতীয় দেখো, ওই মাধ্যমে আলোক তরঙ্গ মানে বেগ তোমাকে নির্ণয় করতে হবে। যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে ভি = কত আর ল্যামডা = কত। ঠিক আছে, ল্যামডা = কত, এই দুটো তোমার জিজ্ঞেস করেছে। এবার বলো কি হবে। আর আরেকটা জিনিস বলে দিয়েছে যে মিউ = বলে দিয়েছে 1.5। ক্লিয়ার? তো দেখো আমরা কি পাবো, আমরা জানি যে মিউ = কত, c/v। তাহলে ভি = কত, c/মিউ। তাহলে এটা 3 × 10⁻, কত, 8। ঠিক আছে, আর মিউ = 1.5। তাহলে কত হলো বলো তো? এটা কেটে গেল, দিয়ে 2 পেলাম এখানে। বুঝা গেল? তাহলে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা একটা উত্তর পেয়ে গেলাম। পরের পার্টটুকু কী হবে বলো তো? এবার আমরা ওই ল্যামডার মান কি করে বের করব বলো? এই ল্যামডার মানটা কি করে বের করব? আমরা কি জানি, c/λ। এই মাধ্যমে আমরা ভেলোসিটি পেয়ে গেলাম। ঠিক আছে, এই মাধ্যমে তোমার কি পেয়েছি, ভেলোসিটি পেয়েছি, আর তোমার ফ্রিকোয়েন্সি পেয়েছি। মানে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে হবে আমাদেরকে। আমরা কি জানি, আমরা যে সূত্রটা জানি, এটা মুছে দেব। যেটা সূত্র আমরা জানি যে কম্পাঙ্ক এই নিউ, ঠিক আছে, ইনটু তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা = কত, বেগ, তাই না? তার মানে আমরা কি পেলাম যে ভি = কত, কম্পাঙ্ক ইনটু ল্যামডা। বুঝতে পারলে না? তাহলে ল্যামডা জিজ্ঞেস করেছে আমাদের, তাহলে ল্যামডা মানে কত, তাহলে এটাকে ধরে নিচে নিয়ে আসবো। বুঝতে পারলে? তাহলে ভি বাই কম্পাঙ্ক, এটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে ল্যামডার মান পেয়ে যাবো। তাহলে ভি এর মান কত পেলাম বলো? ভি এর মানটা পেলাম 2 × 10⁸। আর নিউ এর মান কত বলো তো? নিউ এর মান দেওয়া আছে 5 × 10⁻14। বুঝে গেল? তাহলে এটা কত হবে, এটা উত্তর কত হবে বলো? এটা যদি ওপরে নিয়ে যায় তাহলে দেখো এটাকে 7 করে 10 দিয়ে গুণ করতে পারবো, এরকম করা যায়। তাহলে এই 10কে মানে 2 দিয়ে গুণ করলে 20 হয়ে যাবে। তাহলে এটা মিটিয়ে দিলাম, এই 20 হয়ে গেল ইন্টু 10⁻7 হলো। এটাকে কেটে দিলাম, তাহলে 4 × 5 = 20 হলো। এটা কেটে গেল। বুঝতে পারলে না? দেখো আবার বলছি, ওপরে ছিল কত, 2 × 10⁸, আর নিচে কত ছিল, 5 × 10⁻14 হলো। তাহলে এইখানে পাওয়ারটাকে 1 কমিয়ে দেবো, তাহলে কত পাবো, 20 পাবো, মানে 10 দিয়ে গুণ হবে। তাহলে 10⁻, কত হলো, 7, আর নিচে 5 × 10⁻14 হলো। তাহলে এটা = কত হবে দেখো, 5 4 5 20, 4 দিয়ে কাটলো। আর এটা মানে থাকলো তাহলে 4 × 10⁻−7। তার কারণ হচ্ছে 7 - 14 = -7। এই পাওয়ারে কত থাকলো তাহলে,
-7, ঠিক আছে। এত কি মিটার, ঠিক আছে, এত মিটার, এত মিটার। হ্যাঁ কোনটা -7 কি করে হলো? এখানে দেখো 14 আছে নিচে আর উপরে আছে 7, 7টা যখন আমি উপরে নিয়ে যাবো তখন একটা মাইনাস হয়ে যাবে। 7 - 14 তাহলে কত কত দাঁড়ায়? তাহলে মাইনাস মানে 7 থাকে, তাই -7 হয়ে গেল, মিটার হয়ে গেল। ঠিক আছে, কেমন করে মিটার এলো বলো তো? কারণ হচ্ছে এইখানে দেখো এই ইউনিটগুলো দেখো, ভি ইউনিট কত? মিটার পার সেকেন্ড। আর ফ্রিকোয়েন্সির ইউনিট কত? ফ্রিকোয়েন্সির ইউনিট কত? পার সেকেন্ড। সাইকেল পার সেকেন্ড মানে পার সেকেন্ড। এই পার সেকেন্ড কাটলে মিটার থাকবে, তার জন্য এটা মিটার থাকলো। বুঝা গেল? এটা বুঝতে হবে ভালো করে। তাহলে মিটার পড়ে থাকলো, এই এত হলো। এইটা সমান সমান কত করবো দেখো, যদি এরকম হয় যে এখানে আমি তোমার হচ্ছে 1000 দিয়ে গুণ করলাম, বুঝে গেল? তাহলে এইটাকে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1000 দিয়ে ভাগ করলে কত হবে? 10⁻−10 হয়ে যাবে। এত মিটার লিখতে পারবো। দেখো এইটাকে আমি 1000 দিয়ে গুণ করলাম, এই ভাগ করলাম, আর এটাকে গুণ করলাম। 1000 দিয়ে 4কে যদি গুণ করি তাহলে 4000 হলো, আর ইন্টু এটাকে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে আরও 3টে মাইনাস বেড়ে গেল। না বুঝতে পারলে না? তাহলে এটা হলো। আর আমরা জানি 10⁻10 মানে হচ্ছে কত? 1 অ্যাংস্ট্রং। তাহলে এটা পড়ে থাকলো 4000 অ্যাংস্ট্রং। এইটুকুকে লিখতে পারবো কি? অ্যাংস্ট্রং। বুঝতে পারলে? সেই জন্য এটা হচ্ছে অ্যাংস্ট্রং, 4000 অ্যাংস্ট্রং। তাহলে ওই যে দ্বিতীয় মাধ্যম যেটা তোমার নির্ণয় করতে বলেছে ল্যামডার মান, সেটা কত বেরোলো? ল্যামডার মানটা কত বেরোলো? 4000 অ্যাংস্ট্রঙে। বুঝতে পারলে? দেখতে পাবে রশ্মিটাকে? কেন দেখতে পাবে না কেন? 4000 অ্যাংস্ট্রং কার? কোন রশ্মির আলো মানে তরঙ্গ দৈর্ঘ্য? এটা হচ্ছে ভায়োলেট। আর 8000 কার হবে? 8000 যদি অ্যাংস্ট্রং হয় তাহলে সেটা হবে লাল রশ্মি। আর ভায়োলেটের কত? 4000 থেকে 8000 পর্যন্ত দৃশ্যমান আলো না? তাহলে 4000 কার? তরঙ্গ দৈর্ঘ্য কার কম? ভায়োলেটের, বেগুনির। আর সব থেকে মানে তোমার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার? লালের, দৃশ্যমান আলোর মধ্যে। তাহলে লালের, তাহলে তার কত? 8000-এর কাছাকাছি প্রায়, বা 7800-র কাছাকাছি ওইরকম হবে। বুঝে গেল? তাহলে আমরা এই রশ্মিটা দেখতে কীরকম পাবো? মানে ভায়োলেট কালারের দেখব। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা দেখব যে এই মানে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গটা আসে সূর্য থেকে, যে রশ্মিটা আসে তার মধ্যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি পাওয়া যায়। ঠিক আছে, এমন আলোক রশ্মি আছে যেটা খুবই তরঙ্গ দৈর্ঘ্যটা খুবই বড়, 1 মিটার, 2 মিটার, 10 মিটার, 20 মিটার, 1000 মিটার, এত বড় বড় এক একটা তরঙ্গ। মানে একটা তরঙ্গ পড়লো চলে গেল 1 কিলোমিটার, এত বড় বড় তরঙ্গ মানে দৈর্ঘ্য আছে। বুঝলে? আবার কিছু কিছু তরঙ্গ দৈর্ঘ্য আছে এটা খুবই ছোট। যেমন ভিজিবল রেঞ্জের মধ্যে সব থেকে কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ছোট বলো তো? ভিজিবল রেঞ্জের মধ্যে মানে হ্যাঁ বেগুনি, আর সব থেকে বড় লাল। বুঝা গেল? আর লালের থেকে যে সমস্ত তরঙ্গ মানে যে সমস্ত আলো তরঙ্গ দৈর্ঘ্যটা বড় তাদেরকে কি বলবো? অবলোহিত রশ্মি। লালের থেকে তরঙ্গ দৈর্ঘ্য বড় কার? অবলোহিত রশ্মি। তারপরে আছে মাইক্রোওয়েভ। ঠিক আছে, মাইক্রোওয়েভ। ধরো এটা হচ্ছে ভিজিবল রশ্মি, ভিজিবল রেঞ্জ। এটা একটা তরঙ্গ মানে এটা আমি ধরলাম একটা স্পেকট্রাল সিরিজ। ঠিক আছে, মানে তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট থেকে বড় হতে পারে। এইখানে এদিকে গেলে কি হবে? তরঙ্গ দৈর্ঘ্যটা বড় হবে, এদিকে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, আর এদিকে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান কমবে। ঠিক আছে, আর ফ্রিকোয়েন্সির মান তাহলে কী হবে? ফ্রিকোয়েন্সির মান পুরো উল্টোটা। তরঙ্গ দৈর্ঘ্য যদি এদিকে বাড়ে তাহলে ফ্রিকোয়েন্সির মান কমবে, আর এদিকে আসলে ফ্রিকোয়েন্সির মান বাড়বে। ক্লিয়ার? তো ধরো এইটুকু হচ্ছে ভিজিবল রেঞ্জ, এইটুকু অংশ ভিজিবল বা দৃশ্যমান আলো। এই দৃশ্যমান আলো এইটুকু, তার মানে এইখানে তরঙ্গ দৈর্ঘ্য দেখো তো কোনটা বেশি আর কোনটা কম হবে? তরঙ্গ দৈর্ঘ্য এদিকে গেলে বাড়বে না? বাড়বে, তার মানে আমি 8000 অ্যাংস্ট্রমটাকে এখানে লিখব, আর 4000টাকে এখানে লিখব, 4000 অ্যাংস্ট্রম। তার মানে এখানে কোন রশ্মি আছে বলো তো? বেগুনি, আর এখানে লাল। তার থেকে যাদের তরঙ্গ দৈর্ঘ্য বড় সেই সমস্ত প্রথম রশ্মি মানে রশ্মিগুলো কি এই কিছু একটা রেঞ্জ পর্যন্ত থাকবে অবলোহিত রশ্মি। ঠিক আছে, তারপরে কি থাকবে বললাম? তারপরে থাকবে মাইক্রোওয়েভ। ঠিক আছে, মাইক্রোওয়েভ। আর তারপরে
রেডিও তরঙ্গ, ঠিক আছে, এদিকে থাকবে এগুলো, এখান থেকে এদিকে রেডিও তরঙ্গ। বুঝা গেল? রেডিও তরঙ্গ তার মানে যদি তোমাকে বলা হয় যে মানে তোমার হচ্ছে কোন তরঙ্গের সব মানে কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বড়, রেডিও তরঙ্গ। তোমাকে বললো যে দৃশ্যমান আলো আর মাইক্রোওয়েভ আর রেডিও তরঙ্গের মধ্যে কার ফ্রিকোয়েন্সি সব থেকে কম, ফ্রিকোয়েন্সি কার কম, এই যে তিনটে দিয়ে দিল, ফ্রিকোয়েন্সি মানে তোমার কম্পাঙ্ক কার কম হবে, এই তিনটে রশ্মি দিয়ে দিল, কি রেডিও তরঙ্গ, তারপরে হচ্ছে তোমার মাইক্রোওয়েভ, অবলোহিত রশ্মি আর দৃশ্যমান আলো, এই চারটার মধ্যে বললো মানে ফ্রিকোয়েন্সির মান অর্থাৎ তোমার হচ্ছে কম্পাঙ্কের মান সব থেকে কার কম হবে, রেডিও তরঙ্গের। আমি এখানে কি বলেছি, এদিকে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে কিন্তু ফ্রিকোয়েন্সির মান কমবে, তাহলে এইটা সব থেকে তরঙ্গ ফ্রিকোয়েন্সির মান তোমার হচ্ছে কম। বুঝে গেল? ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্কের মান সব থেকে কম হবে। আর যদি এই তিনটের মধ্যে বলে যে দৃশ্যমান, তারপর মাইক্রোওয়েভ আর তোমার হচ্ছে অবলোহিত যদি বলে, তাহলে কোনটা হবে? তখন মাইক্রোওয়েভের মানে তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সিটা সব থেকে কম আর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, ঠিক আছে? আচ্ছা, তারপরে এর থেকে বড় মানে দৃশ্যমান আলোর থেকে বড় এগুলো কি হবে বলো তো? ইউভি হবে, ঠিক আছে? বড় মানে ইউভি মানে আলট্রা ভায়োলেট, অতি বেগুনি রশ্মি। তার থেকে বড় এক্স রশ্মি, ঠিক আছে, এক্স রে বা এক্স রশ্মি। তার থেকে বড় গামা রশ্মি, ঠিক আছে, গামা রশ্মি। তার থেকে বড় কিছু আছে? এটা আছে, এখানে বড় আছে, এটা হচ্ছে কসমিক রে, কসমিক রশ্মি বা কসমিক রে বা মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক রশ্মি, ঠিক আছে? মনে থাকবে? তাহলে যদি তোমাকে বলে এখান থেকে এই পার্টটা ভালো করে মানে খাতায় টুকবে, দিয়ে আগে একদম সুস্থ মস্তিষ্কে ভাববে যে কার পরে কে আছে। আমরা দৃশ্যমানের আগে কে আছে বলো তো? দৃশ্যমানের আছে অবলোহিত, তারপরে আছে মাইক্রো, তারপরে আছে রেডিও ওয়েভ, ঠিক আছে? আর পরে কি আছে? ইউভি, এক্স রে, গামা রে আর তারপরে আছে কসমিক রে। এই কটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। যত এদিকে আসবো তত তরঙ্গ দৈর্ঘ্য কী হবে? কমবে। আর ফ্রিকোয়েন্সি যত এদিকে আসবো ফ্রিকোয়েন্সির মান কিন্তু বাড়বে, এই ফ্রিকোয়েন্সির মান কিন্তু বাড়বে। বোঝা গেল? ফ্রিকোয়েন্সি মিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এই মিউ, এই সরি নিউ, ঠিক আছে, এটা নিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এভাবে। বুঝা গেল? দেখো এটা বুঝতে পেরেছো কিনা ক্লিয়ারলি? ঠিক আছে এ পর্যন্ত? আচ্ছা, তারপরে তোমরা যেটা করবে যে ইউভি রশ্মি মানে আল্ট্রাভায়োলেট, তারপরে তোমার এক্স রশ্মি, গামা রশ্মি, এদের ব্যবহারগুলো পড়বে, ঠিক আছে? যেরকম এদের, হ্যাঁ ইউভি, হ্যাঁ ইউটিভি দেবো, ঠিক আছে? যারা আসেনি তারাকে তো দেখতে হবে, তাদের জন্য ব্যবস্থাটা করবো। আচ্ছা যাই হোক, এটা বুঝতে পারলে কি না? মানে এবার সিকোয়েন্সগুলো পারবে কার কতটা হবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে দৃশ্যমান ইউভি, তারপরে এক্স রে, গামা রে, এইগুলো কী কাজে লাগে আমাদের বাস্তবে। বুঝে গেল? এই কাজগুলো বইয়ে আছে, তোমরা পড়ে নিও, এগুলো আর আমি কিছু বলবো না। কারণ হচ্ছে তোমরা মোটামুটি কাজগুলো জানো। ইউভির দিয়ে তারপরে এক্স রে দিয়ে আমরা এক্স রে কী করি বলো তো? মানে হাড়ের ছবি টবি করে, তাই না? বলে শল্য চিকিৎসায় ব্যবহার করা হয়। দাঁতের ফাটল টাটল আছে কিনা বা কোনো মানে কোনো একটা ধরো হ্যাঁ কোনো একটা মূল্যবান দ্রব্য সেগুলোর মধ্যে ফাটল টাটল আছে কিনা বা কোনো পিওরিটি আছে কিনা, সঠিক আছে কিনা, সেগুলো কিন্তু তুমি নির্ণয় করতে হবে। বলো এক্স রশ্মি কী কাজে লাগে? এক্স রশ্মি তো ওই তো এখনই বললে, গোয়েন্দা দপ্তরে। এবার গোয়েন্দা দপ্তরে কিভাবে কাজে লাগবে এক্স রশ্মিটা? এবার ধরো এক্স রশ্মি যদি তোমার ওপরে ফেলা হয়, তোমার পুরো হাড় পর্যন্ত দেখা যাবে ওতে। বুঝে গেল? মানে হাড়টা, কঙ্কালগুলো দেখা যাবে, পরিষ্কার কঙ্কাল দেখা যাবে। এবার কেউ এরকম হতে পারে যে পা ওর কেটে আছে, ঠিক আছে, পা কেটে দিয়েছে, ওর ভিতরে কোনো সোনা টোনা লুকিয়ে রেখেছে ও, বা অন্য কোনো ধাতু লুকিয়ে রেখেছে, এটা হয় কিন্তু, বা কোনো হিরোইন লুকিয়ে রেখেছে, এরকম কিন্তু তোমার হচ্ছে হিরোইন মানে ড্রাগস, ঠিক আছে, এই ধরনের কিছু মানে 2 নম্বরের জিনিস নিয়ে যেতে পারে সে। বুঝে গেল? তো তখন কি করা হয়? তখন তোমার হচ্ছে এক্স রে দিয়ে
এক্স রে চালনা করা হয়, দিয়ে ছবিটা ওরা দেখে যে ওর ভিতরে যদি মানুষের ছবি কীরকম হবে, সিম্পল মানুষের শুধুমাত্র হাড়গুলো দেখা যাবে। এবার দেখা গেল যে কারো এক্স রে করলো আর ওখানে তোমার একটা স্পট দেখা যাচ্ছে কালো কালো, তার মানে ওইটা দিয়ে এক্স রে পার হতে পারছে না, ট্রান্সপারেন্ট হতে পারছে না, কারণ এক্স রে তো ছোটো জিনিসের মধ্যে দিয়ে মানে অত সলিডগুলোর মধ্যে দিয়ে অত যেতে পারবে না ভালো করে, তাই না? তখন ওখানে কালো স্পট পড়লো, মাংসর ভিতর দিয়ে খুব সহজে যাবে, কিন্তু ওখানে যদি একটা কোনো সলিড পদার্থ লুকিয়ে রাখে তাহলে কী হবে, ওখানে কালো স্পট পড়বে, তখন বুঝতে পারবে যে ওর ওখানে 2 নম্বরে কিছু আছে, অন্য কিছু হতে পারে। এবার অন্য শরীরে অসুখ হলে তোমার ওই ধরা পড়বে না ওইরকমভাবে, ঠিক আছে? সেটার যখন তুমি গোয়েন্দা হবে না, কোন স্পট হলে কী আছে সেটা তুমি অলরেডি বুঝতে পারবে। ডাক্তার হলে যেরকম হয় যে তোমার কোন ধরনের রোগ আছে বা কী হয়েছে, টিউমার হয়েছে না ক্যান্সার হয়েছে, কিছু একটা ধরা পড়ে কি না? তো তুমি যখন গোয়েন্দা হবে তখন তোমাকে বুঝিয়ে দেওয়া হবে যে কীরকম স্পট পড়লে কী আছে জায়গাটাতে। সোনা যদি থাকে একরকম স্পট পড়বে, হিরোইন থাকলে একরকম স্পট পড়বে, অন্যরকম জিনিস পদার্থ থাকলে অন্যরকম স্পট পড়বে। তুমি গোয়েন্দাতে কাজ করলে তুমি তখন বুঝে যাবে জিনিসগুলো। বুঝতে পারলে ঘটনাটা কি? আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত হয়ে গেল। তারপরে আর একটা জিনিস আমরা পড়ব, সেটা হচ্ছে আলোর বিক্ষেপণ। আলোর বিক্ষেপণ মানে কি? আলোর বিক্ষেপণ মানে হচ্ছে আলো ছড়িয়ে পড়া। তো এখানে তাকাও তো, আলোক রশ্মি এলো, চারিদিকে ছড়িয়ে পড়েছে, এটা কি বিক্ষেপণ হয়েছে? দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন, এখানে তুমি বললে যে আলোর বিক্ষেপণ মানে ছড়িয়ে পড়া, ঠিক আছে? দেখো এই ঘরে আলোটা মানে পড়ছে, এ কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে, নাকি এক জায়গায় আছে? ছড়িয়ে পড়ছে। তাহলে এই ছড়িয়ে পড়াকে কি আমি বিক্ষেপণ বলবো আলোর? হ্যাঁ। কিভাবে তাহলে, কেমন ছড়িয়ে পড়া, কিভাবে ছড়িয়ে পড়া সেটা দেখবো, ঠিক আছে? ধরো এটা একটা বস্তু, এটা একটা বস্তু ধরো, বুঝে গেল? আর আলোর তরঙ্গ হচ্ছে এরকম, দেখো বুঝতে পেরেছো কিনা? এরকম একটা আলো। তো এবার তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু? এতটুকু হয়েছে তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পারলে না পারলে না? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য এতটুকু, তাহলে এর থেকে যদি ছোট কোনো পার্টিকেল আসে, যদি বড় হয় তাহলে কিন্তু হবে না। যদি তরঙ্গ দৈর্ঘ্য যতটুকু, তাহলে এর থেকে নিশ্চয়ই পার্টিকেলটা, এখানে সাইজটা ছোট দেখতেই পাচ্ছ, এইটুকু সাইজ ছোট, বা তুমি পার্টিকেলটা এত বড় নিলেও হবে, কারণ এইটাই নিশ্চয়ই তরঙ্গ দৈর্ঘ্য থেকে ছোট। বুঝতে পারলে ঘটনাটা? যখন কোনো পার্টিকেল মানে কি? পদার্থ, ছোট পদার্থ। তো ছোট পদার্থ কতটা ছোট না, যে লাইট যাচ্ছে সেই লাইটের তরঙ্গ দৈর্ঘ্যের থেকেও ছোট। এইরকম তরঙ্গ দৈর্ঘ্য যদি ওই ছোট বস্তুর উপরে পড়ে, তখন ওই ছোট বস্তুটা লাইটটাকে শোষণ করে নেয়। ব্যাস, শোষণ করে নিল, তাহলে ওর শক্তি বেড়ে গেল। এইবার দ্বিতীয় পর্যায়ে ওই সম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো সে এবার চারিদিকে ছড়িয়ে দেয়, ওই একটা নির্দিষ্ট দিকে আর ছড়াবে না। বুঝে গেল? তার মানে এখানে ধরো তরঙ্গ দৈর্ঘ্যটা পড়লো, দিয়েও এদিকে চলে গেল, কিছু এদিকে চলে গেল, চারিদিকে ছড়িয়ে পড়লো। হ্যাঁ, ওর উপরে না পড়লে তো হবে না। বুঝে গেল? তাহলে এই ছোট পার্টিকেলগুলোর ওপরে যদি এরকমভাবে পড়ে, তাহলে আলোক রশ্মি আগে শোষিত হয় ছোট বস্তু দ্বারা, তারপরে চারিদিকে ছড়িয়ে যায়। এই ধর্মটাকে বলবো আলোর বিক্ষেপণ, ঠিক আছে? আর একটা বিক্ষেপণ, এটা হচ্ছে বিক্ষেপণ। আর একটা কী পড়েছিলাম? বিচ্ছুরণ পড়েছিলাম। বিচ্ছুরণটা কীরকম বলেছিলাম বলো তো? বিচ্ছুরণের জন্য কি বলেছিলাম? আলো, একটা সাদা আলোক রশ্মি একটা প্রিজমে পড়লো, প্রিজমে পড়ে এরকম হয়ে যাচ্ছে না? সব থেকে ওপরে কোন লাইট ছিল বলো তো? এখানে রেড ছিল, আর নিচে ভায়োলেট বা বেগুনি। বুঝে গেল? তাহলে যদি তোমাকে বলা হয় যে কোন প্রকার মানে কোন আলোর তোমার হচ্ছে সব থেকে বেশি চ্যুতি হয়, তা সাদাটা ইয়ে হচ্ছে নাকি আলোর চ্যুতি? বেগুনির চ্যুতিটা সব থেকে বেশি। দেখো সোজাসুজি যাওয়ার কথা ছিল, চ্যুতি সব থেকে বেঁকে গেছে কে? বেগুনি। তাহলে বেগুনি রশ্মির চ্যুতি সব থেকে বেশি, আর চ্যুতি সব থেকে কম কার? লালের। আর ভেলোসিটি বেশি কার সব থেকে? ভেলোসিটি। আর আমি বলেছিলাম মিউ মানে প্রতিসরাঙ্ক কার বেশি, রেডের না ভায়োলেটের? প্রতিসরাঙ্ক কার বেশি বলেছিলাম আমি, কেন এটা পড়লে না? ভায়োলেটের। ভায়োলেটের প্রতিসরাঙ্কটা বেশি বললাম না আমরা।
এটা পড়লে না তখন এর আগের দিন এটা পড়েছিলেন না পড়ুনি? দেখিয়েছিলাম ওইটা যে সব থেকে প্রতিসরাঙ্ক বেশি কার? ভায়োলেটের। কারণ হচ্ছে তার বেগটা কমে যাবে সব থেকে বেশি, তাহলে ওই ওপরে তো সমান আর নিচে তোমার হচ্ছে বেগ কম, তাহলে মানে একটা নির্দিষ্ট মান ওপরে যেটা আছে, ঠিক আছে, তাহলে ওপরে মান যদি ফিক্স থাকে আর নিচে যদি কমে তাহলে ডিভাইড করলে কী হবে? বেড়ে যাবে, টোটাল ভাগফলটা বেড়ে যাবে। সেই জন্য এই মিউয়ের মানটা ভায়োলেটের জন্য মিউয়ের মানটা সব থেকে বেশি। তার মানে 7টা আলোর মধ্যে যদি বলা হয় কম্পাঙ্ক সব থেকে কার বেশি, এই সরি কম্পাঙ্ক বলছি, এই প্রতিসরাঙ্ক কার বেশি? ভায়োলেটের প্রতিসরাঙ্ক সব থেকে বেশি আর রেডের সব থেকে কম। তোমাকে বললো লাল, ঠিক আছে, আর তোমার হচ্ছে ইয়েলো মানে হলুদ, আর আকাশি, আকাশি এই কটা আছে, আর নীল, এদের প্রতিসারাঙ্কের মান অনুযায়ী সাজাও ঊর্ধ্বক্রমে। তাহলে কিভাবে লিখবে? তাহলে দেখো, আচ্ছা 3টাকে সাজাও, এই 3টাকে সাজাও, এটা কমিয়ে দিলাম। দেখো সব থেকে মানে এই লাস্টের দিকে কি আছে? নীল, তারপরে মিডিলে হলুদ, আর এদিকে লাল। তাহলে মিউ অফ রেড লেস দ্যান তোমার হচ্ছে হলুদ হবে, মিউ অফ ইয়েলো, তারপরে মিউ অফ নীল মানে ব্লু, ঠিক আছে? দেখো বুঝতে পারলে কিনা? এবার সবগুলো সাজাতে পারবে? বিবিকিওর কথাটা মনে রাখলে সব সাজাতে পারবে, আর অসুবিধা হবে না আশা করি। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য বোঝো। বিচ্ছুরণ মানে কি? বিচ্ছুরণ মানে হচ্ছে সাদা আলোক রশ্মি 7টা রশ্মি সেপারেট হয়ে যাওয়া, ঠিক আছে? আর বিক্ষেপণ মানে হচ্ছে ছোট বস্তু দ্বারা আলোকগুলো চারিদিকে ছড়িয়ে যাওয়া, ছোট বস্তু দ্বারা। তাহলে ওই কন্ডিশনটা এটাই। এখানে কিন্তু তোমার হচ্ছে ওইভাবে বুঝতে পারবে না যে বিক্ষেপণ হচ্ছে কি না, ঠিক আছে? খুব অল্প পরিমাণে বিক্ষেপণ হচ্ছে কিন্তু তুমি এটা বুঝতে পারবে না। এবার তারপরে হ্যাঁ কী করে বুঝবে? এখন দেখতে পাবে, বুঝতে পারবে এখনই। ধরো তোমাকে বললাম দিনের বেলায় মানে একদম পরিষ্কার আকাশ, কি কালারে দেখবে? সাদা। আকাশের কালার সাদা, মারবে তোমাকে ধরে লোকে, ঠিক আছে? নীল দেখায়, তাই না? তো নীল দেখতে আমরা তো ধরো ওপর থেকে সাদা আলোক রশ্মি আসছে সূর্য থেকে, সেই আলোক রশ্মিটাকে আমরা নীল কেন দেখবো? তাহলে বলো নীল কেন দেখবো? হ্যাঁ, এটা হচ্ছে প্রশ্ন যে কেন আকাশের রং কেন নীল? তাহলে কি উত্তরটা হবে? নীল আকাশ কেন? মেঘমুক্ত আকাশ নীল দেখায় কেন? বোঝা গেল? বুঝতে পারলে না? বলে না। এবার দেখো বিক্ষেপণটা তো বুঝলে। এবার বিক্ষেপণ, এখানে বিক্ষেপণ হচ্ছে ধরো এদিকে ছড়িয়ে পড়ছে, লাইটের দিকে ছড়িয়ে পড়ছে, তার মানে কি হচ্ছে? লাইটের বিক্ষেপণ হচ্ছে। কঠিন বস্তু এটা বলে নয়, ছোট বস্তু। ছোট বস্তু কঠিনও হতে পারে, লিকুইডও হতে পারে, গ্যাসও হতে পারে। বেসিক্যালি গ্যাস হবে, গ্যাস তো ছোট বস্তু। আর কঠিন হয়ে গেলে অনেক মানে পদার্থ এসে জমা হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে, সংবদ্ধ হয়ে গেছে, বড় হয়ে গেছে, তখন তোমার কঠিন হবে, তাই না? তাহলে বেসিক্যালি গ্যাসের জন্য এই মানে তোমার হচ্ছে বিক্ষেপণগুলো হবে। বুঝতে পারলে ঘটনাটা? দেখো কীরকম আছে। আর আচ্ছা আর একটা আগে বললাম বিচ্ছুরণের কথা বললাম, প্রাকৃতিক বিচ্ছুরণের ঘটনা কোথায় দেখতে পাবে? বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনার উদাহরণ দাও। তাহলে রামধনু হবে। রামধনুটা পিওর মানে বিচ্ছুরণের ঘটনা কি? শুদ্ধ না অশুদ্ধ? রামধনু কি শুদ্ধ নাকি অশুদ্ধ? না, শুদ্ধ নয়, অশুদ্ধ। দেখবে যে মানে রামধনুতে 7টা কালারই দেখা যায়, কিন্তু একটা কালার আর একটা কালার থেকে সেপারেট থাকে না। কোথায় যে মানে লাল মানে তোমার হচ্ছে হলো শেষ হয়েছে, পরেরটা শুরু হয়েছে কোথায়, এরকম ডিস্টিংশন থাকে না, মানে একদম সেপারেট হয়ে থাকে না, আলাদা আলাদা করতে পারবো না তাদেরকে। কিন্তু যদি তুমি একটা ওই প্রিজমের মাধ্যম দিয়ে তুমি সাদা আলোক রশ্মি পাঠাও, তাহলে কিন্তু 7টা রং যদি পটি রাখো এখানে পিছনে, তাহলে একটা পর্দা রাখলে ওটা একদম 7টা রং পৃথক পৃথকভাবে পড়বে। কাঁচের স্ল্যাব দিয়েও হবে, কিন্তু কাঁচের স্ল্যাবটাকে তোমার হচ্ছে ইয়ের মতো করতে হবে, প্রিজমের মতো করতে হবে খানিকটা। দেখবে যে এই যে এখানে আছে না, এতেও হয়। এখানে দেখবে যে এই ওপরের অংশটা কীরকম, ওপরের অংশটা হচ্ছে মোটা, আর এই মানে তোমার হচ্ছে এই ভিতরের অংশটা মোটা, আর একদম প্রান্তের অংশটুকু সরু। তার জন্য এটা একটা প্রিজমের মতো কাজ করে। তুমি দেখবে এর ভিতর দিয়ে আলোক রশ্মি গেলে দিনের বেলায় সাদা আলোকে তুমি দেখবে এরকম করে রাখবে, আর তোমার হচ্ছে খাতার উপরে রাখবে, দেখবে যে 7টা কালার দেখতে পাবে। তুমি পেয়েছো কোনোদিন, দেখেছো খেয়াল করে? 7টা কালারে বিভাজিত হয়, কারণ এটা একটা প্রিজমের মতো কাজ করে, কারণ ওইরকমই যে দেখতে মানে একদিক সরু হয়ে যাচ্ছে। বুঝতে পারলে ঘটনা? এরকম দেখতে পাবে তুমি। তো আমি যেটা বললাম, হ্যাঁ তুমি সকালে চেষ্টা করবে
ঠিক আছে, যখন সাদা আলোক রশ্মি পড়বে তখন চেষ্টা করবে তুমি অটোমেটিক্যালি দেখতে পাবে বিভিন্নভাবে। আলোক রশ্মি আসলে ওর মধ্যে তার গ্যাপের সৃষ্টি থাকে ছোট ছোট অনেক। আরও কি বুঝতে পারলাম না? আলোক রশ্মি যখন স্যার আসে তখন আলোক রশ্মির মধ্যে অনেক ছোট ছোট গ্যাপ থাকে। হ্যাঁ থাকে তো, সেই গ্যাপটাকে ধরার মতো আমাদের চোখের মানে সেন্সিটিভিটি নেই, পাওয়ার নেই। একটা আর একটার সঙ্গে কতটুকু গ্যাপ আছে মানে খুবই মানে নগণ্য। কীভাবে নগণ্য? ধরো এখানে এই ফ্যানটা ঘুরছে তো গ্যাপ নেই, একটা ব্লেডের মাঝখানে আর একটা দুটো ব্লেডের মধ্যে গ্যাপ আছে কি না? খুব স্পিডে যখন ঘুরছে তখন গ্যাপ দেখতে পাচ্ছ। এবার আলোক রশ্মিগুলো কত স্পিডে আসছে? কত স্পিডে? 3 × 10 মানে 3 লক্ষ কিলোমিটার বেগে আসছে। তাহলে তার মধ্যে তুমি এটা যদি 3 লক্ষ কিলোমিটার বেগে ঘোরে তুমি দেখতে পাবে, এটাকেই দেখতে পাবে না তুমি। আচ্ছা আমি কি বললাম? প্রশ্নটা কি ছিল যে দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন? আর এর কারণ হচ্ছে কি? বিক্ষেপণ। এর কারণটা বিক্ষেপণ। কিভাবে বিক্ষেপণ সেটা দেখব। এবার দেখো এই বিক্ষেপণের জন্য আলোক রশ্মি চারদিকে ছড়িয়ে পড়ছে না? ছড়িয়ে পড়লে একটা এখানে যদি আমি চোখ রাখি তাহলে একটা মানে আলোক দেখতে পাবো আমি। তাহলে আলোর তীব্রতাটা কীরকম? তীব্রতা মানে বোঝো? তীব্রতাটা মানে হচ্ছে দেখো এই এখন একটা লাইট জ্বলছে, তা আলো মানে যেভাবে তুমি দেখতে পাচ্ছ যতটা তীব্র আলোটা, আমি যদি দুটো লাইট জ্বালাই তীব্রতা বাড়বে না কমবে? বাড়বে। তাহলে তীব্রতা ব্যাপারটা বুঝতে পারলে? আলোর বর্ণ পরিবর্তন হচ্ছে না, কিন্তু কতটা বেশি পরিমাণে আলো আসছে, যত বেশি মানে আলো আসবে তত তার আলোর তীব্রতা বাড়বে। ক্লিয়ার হয়েছে? তো এই একজন বিজ্ঞানী র্যালে তিনি এই মানে এই বিক্ষিপ্ত আলোর কি বললাম? বিক্ষিপ্ত আলোর মানে তোমার হচ্ছে তীব্রতা, এটাকে আই দ্বারা ডিনোট করা হচ্ছে। এটা কি বললাম? বিক্ষিপ্ত আলোর তীব্রতা সমান কত বললাম? আই। ঠিক আছে, এটা তীব্রতা বলছে যে 1/λ⁴। এটা একটা সূত্র দিয়েছিলেন, দেখো তো কি বললো? বিক্ষিপ্ত আলোর তীব্রতা কত? λ⁴। তাহলে এবার ভাবো যে লাইটের মানে তোমার হচ্ছে আলোর এই ল্যামডার মান যত বেশি হবে তার বিক্ষেপণ তত বেশি হবে না কম হবে? এখানে দেখো মানে ভ্যারিয়েশন আছে না, তোমার হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল না? যদি ল্যামডার মান বেশি হয় তাহলে তীব্রতা বেশি হবে না কম হবে? কমে যাবে। এই নিচে যদি মান বেশি হয় তাহলে টোটাল মানটা কমে যাবে না? বুঝতে পারলে না? একটা মান দিয়ে বলবো, উদাহরণ দিয়ে বলবো। ধরো তীব্রতা আই, এখানে ধরলাম ল্যামডার মান প্রথমে 2 ধরো, ল্যামডার মান 2 ধরলাম, তাহলে 2 যদি হয় তাহলে কত হবে বলো তো? 2⁴, মানে এটা কত? আগে 1 ধরলাম, ঠিক আছে, আগে 1 ধরে নাও, তাহলে এই 1 কত? 4, তার মানে কত হবে? 1 হয়ে গেল। কিন্তু যদি ল্যামডার মান 2 হয়ে যায় মানে ল্যামডার মান বড় হয়ে গেল, 2 হয়ে গেলে কত হবে? 2⁴। তাহলে 2⁴ মানে কি? 2 × 2 × 2 × 2 1/, এটা সমান কত? 4, 4 × 8, 8 × 16, তাহলে 1/16। এই মানটা কমে গেল না? আয়ের মান কমলো না বাড়লো? কমলো না? তো ল্যামডার মান যত বাড়বে আলোর মানে বিক্ষিপ্ত আলোর তীব্রতা তত কমবে। বোঝা গেল? এইবার খেয়াল করো, আমরা পড়েছিলাম ভিবগিওর, তাই না? VIBGYOR, ঠিক আছে? তাহলে সব থেকে ল্যামডার মান এদিকে গেলে কি হবে? বাড়বে। আর এদিকে গেলে তোমার ল্যামডার মান কমবে, তাই না? দেখো বুঝতে পারছো না? পারছো না? তাহলে ল্যামডার মান সব থেকে বেশি কার বলো? রেডের। তাহলে আলোক রশ্মি মানে লাল আলোর বিক্ষেপণটা সব থেকে কম হবে না বেশি হবে? কম হবে। আর সব থেকে তাহলে কোন আলোর বিক্ষেপণ বেশি হবে? ভায়োলেট, বেগুনি রশ্মির বিক্ষেপণ সব থেকে বেশি। বোঝা গেল? বিক্ষেপণ মানে চারিদিকে আলোটা ছড়িয়ে যাচ্ছে, আর বিক্ষিপ্ত আলোর তীব্রতা তাহলে সব থেকে বেশি কার? তীব্রতা। এটা তো তীব্রতার কথাই বললাম আমি। বেগুনি রঙের তীব্রতাটা তাহলে সব থেকে বেশি হবে, লালের থাট সব থেকে কম হবে। বোঝা গেল? সূর্যরশ্মি থেকে 7টা রশ্মি আসছে, কিন্তু মানে ছড়িয়ে যাচ্ছে তাহলে কোনটা? ছড়ানোটা কোনটা? বেগুনিটা সব থেকে বেশি ছড়াবে, হ্যাঁ কি না? বেগুনি রশ্মি, তারপরে কি আছে? ইন্ডিগো, তারপরে ব্লু। এই ব্লু রশ্মি প্রচুর পরিমাণে ছড়াবে, মানে বিক্ষিপ্ত হয়ে থাকবে, ইন্ডিগো থাকবে, ভায়োলেটও থাকবে। কিন্তু আমাদের চোখের সেন্সিটিভিটি সব থেকে বেশি হচ্ছে ব্লুর। আমাদের চোখের সেন্সিটিভিটি
ব্লু। কিন্তু যদি কোনো একটা প্রাণী এরকম থাকে যার সেন্সিটিভিটি, চোখের সেন্সিটিভিটি হচ্ছে ভায়োলেট, তখনও কি দেখবে, যদি আকাশকে এরকম করে দেখে তাহলে দেখতে পাবে যে আকাশটা বেগুনি কালারের। বুঝতে পারলে? আছে ওরকম প্রাণী? তাহলে ওইরকম প্রাণী ওর সেন্সিটিভিটি কীরকম দেখছে ওই জানে, যদি কোনো প্রাণী থেকে থাকে। আমরা মানুষ, আমরা মত বিনিময় করতে পারি, আমরা কিন্তু সবাই মানুষ, আর সবাই মানুষ জন্য সবাই কি দেখবে, নীলই দেখবে। ওর চোখের পাওয়ার তো আলাদা আলাদা হবে না। এরকম যদি সৃষ্টিকর্তা যদি এরকম হতো যে বিভিন্ন মানুষের মানে বিভিন্ন ক্ষমতা দিল, চোখের সেন্সিটিভিটি আলাদা আলাদা, তাহলে না হলে আমরা চেষ্টা করতাম যে আচ্ছা তুই বলে দেখ যে কীরকম দেখছিস আকাশটাকে, আমি কীরকম দেখছি, আলাদা দেখছি না সেম, এরকম ব্যাপার আর কি। বুঝে গেল? কিন্তু আমরা তো মানুষ, আর মানুষের চোখের ক্ষমতা সমান সমান। ক্লিয়ার? কারো একটু মানে অন্ধ বা ভালো, এটা তো আলাদা দিক গেল। কেউ দেখতে পায়, কেউ দেখতে পায় না টোটালি। বোঝা গেল? যে অল্প দেখবে সেও কিন্তু নীল দেখবে, নাকি অন্য কিছু দেখবে? ইন্টেন্সিটিটা আলাদা হতে পারে, কিন্তু সে নীলই দেখবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? তো এইবার দেখো মানে উত্তরটা কী হবে তাহলে? বলবো যে সূর্য থেকে আগত আলোক রশ্মি, 7টা আলোক রশ্মির মধ্যে সব থেকে ব্লু মানে তোমার হচ্ছে ভায়োলেট রশ্মিটা সব থেকে বেশি বিক্ষিপ্ত হয়, এবং তার পাশাপাশি ব্লু রশ্মিরও বিক্ষেপণ সব থেকে মানে বেশি হয়। তার মধ্যে ব্লু এবং ভায়োলেট এগুলো বেশি পরিমাণেই বিক্ষিপ্ত হয়, কিন্তু আমাদের চোখের সেন্সিটিভিটি ব্লুর ক্ষেত্রে বেশি বলে আমরা আকাশটাকে ব্লু দেখি। ঠিক আছে? বুঝতে পারলে না? বলে না রোগ আছে বর্ণান্ধতা, আমরা তো নীল রঙে স্যার অন্য বর্ণে দেখাই না, বর্ণান্ধদের মানে ওই কোনো কালারকে তুমি তোমার দেখতে পাবে না। সবুজকে কমলা বুঝলি? ঠিক আছে? বর্ণান্ধদের ব্যাপারটা আচ্ছা, এটা কি বুঝেছো বলো? তার মানে ধরো সূর্যরশ্মি থেকে আলো, এদিকে তাকাও, সূর্য থেকে আগত আলোক রশ্মি, 7টা আলোক রশ্মি এলো, এসে চারিদিকে ব্লু রশ্মিটা চারিদিকে ছড়িয়ে পড়লো বেশি পরিমাণে, কারণ ইন্টেন্সিটি বেশি মানে কি, ওই রশ্মিটা বেশি দেখবে। ওই এসে কত দূর বলো তো? 1 লক্ষ কিলোমিটার, 2 লক্ষ কিলোমিটার পর্যন্ত বায়ু আছে, তাই না? তার মধ্যে 50-60 কিলোমিটার পর্যন্ত, বেশিরভাগ বায়ুগুলো 50-60 কিলোমিটারের মধ্যে। তো এখানে এসে 50-60 কিলোমিটার পর্যন্ত এসে শুধুমাত্র ছড়াচ্ছে, তাহলে অনেক ডেনসিটিটা অনেক বেশি হয়ে যাবে না, তীব্রতা বেশি হয়ে যাবে। সেই জন্য আমরা ব্লুটা দেখতে পাই, আদার্স অন্য কোনো দেখতে পাই না। বোঝা গেল? ছড়িয়েছে কে বেশি? ব্লুটাই বেশি ছড়িয়েছে। ভায়োলেট ছড়িয়েছে কিন্তু সেটাকে অতটা আমরা, যেহেতু চোখ সেন্সিটিভ নয় অতটা, তাই ওটা দেখতে পাই না। কিন্তু ব্লুটাও বেশি পরিমাণে ছড়িয়েছে বলে এটা দেখতে পাই আমরা। ক্লিয়ার হয়েছে? এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সূর্যাস্তের সময় বা সূর্যোদয়ের সময় যখন সূর্যটা দেখি তখন আমরা কীরকম দেখি? লাল দেখি। লাল কেন দেখব? লাল দেখার কারণটা কি? লাল দেখার কারণটা কি বলেছিলাম? লাল দেখার কারণটা কি? এই লাল দেখার কারণ হচ্ছে কিন্তু এই বিক্ষেপণ। আর আরেকটা জিনিস বলেছিলাম যে মানে সূর্যাস্ত হয়ে যাওয়ার পরেও সূর্যকে দেখা যায়, এটা কিন্তু কি বলেছিলাম? আলোর প্রতিসরণ বলেছিলাম। বুঝা গেল? আর মানে সূর্যকে লাল দেখার কারণ কি? ওখানে তো দেখো যখন সূর্য মধ্য আকাশে বা একটু এতে, তখন কিন্তু আমি সাদা দেখছি, কিন্তু যখন আবার উঠছে বা মানে সূর্য অস্ত যাচ্ছে তখন কিন্তু তাকে লাল দেখছি। কেন? কারণ কি? আলোর বিক্ষেপণ। এটা মাথায় থাকে যাতে, পরীক্ষা মানে খুব ইম্পর্টেন্ট। তাহলে কারণ মানে এবার দেখো ব্যাখ্যা করবো যে কীভাবে এরকম লাল কেন দেখব। কথা হচ্ছে যে কোন লাইটের আলোর বিক্ষেপণের মাত্রাটা সব থেকে কম? বিক্ষেপণের মাত্রা সব থেকে কম কোন লাইটের? লালের। আর সব থেকে বেশির? বেগুনির। লালের যদি বিক্ষেপণ কম হয় তাহলে কি জিনিসটা ঘটছে দেখো, ঘটনাটা কি ঘটছে। এখানে ধরো সূর্যটা, এখানে সূর্য থেকে আলোক রশ্মি আসছে, 7টাই আলো আসছে, ঠিক আছে? আসছে, তুমি এখান থেকে দেখছো, ধরো তুমি এখান থেকে দেখছো, তাহলে যে রশ্মিটার বিক্ষেপণ সব বেশি হবে সে কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে, ছড়াবে না? আর যে রশ্মির বিক্ষেপণ হবে না সোজাসুজি যাবে ও রশ্মিটা। যখন আলোক রশ্মি মানে সূর্যটা দিগন্ত রেখায় চলে যায়, দিগন্ত রেখা মানে কি? দিকের অন্ত, মানে ধরো পশ্চিম দিকের একদম শেষে, মানে কি তখন সব থেকে দূরে চলে গেল আমাদের থেকে, তাই না? এই সূর্যটা সব থেকে দূরে কাছে এটা ব্যাপার নয়। সূর্য রশ্মিটা বায়ুমণ্ডল মানে ভেদ করে যতটুকু আসছে, বায়ুমণ্ডলটা সব থেকে বেশি অতিক্রম করছে কখন? যখন সে দিগন্তে থাকছে, অস্তে যাচ্ছে বা যখন উঠছে, তখন বায়ুমণ্ডলের ভিতর দিয়ে আলোক রশ্মিটা সব থেকে বেশি পথ অতিক্রম করছে। খেয়াল করো, কত দূরে বা কাছে সেটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে কতটা পথ বায়ুমণ্ডলের মধ্য দিয়ে, কতটা পথ আলোক রশ্মিগুলো আসছে। ঠিক আছে? যখন মানে দিগন্তে থাকে সূর্য, অর্থাৎ অস্তের সময়, সূর্যাস্তের সময় বা সূর্যোদয়ের সময়, তখন কিন্তু অনেকটা পথ বেয়ে আসতে হয়।
এই সূর্যের আলোকে অনেকটা পথ বেয়ে আসতে হয় এই মানে তোমার হচ্ছে বায়ুমণ্ডল ভেদ করে। এই সময় কারণ বায়ুতে ছোট ছোট গ্যাস আছে, এই গ্যাসগুলো কি করে মানে গ্যাসের অণুগুলো কি করে তোমার হচ্ছে বিক্ষেপণ ঘটিয়ে দেয়, আর বিক্ষেপণ হলে চারিদিকে ছড়িয়ে যাবে। আর যার বিক্ষেপণ কম সেই কেবলমাত্র আমাদের চোখে এসে পৌঁছাবে, আর বাকিগুলো সব কি হচ্ছে সরে গেল, চারিদিকে ছড়িয়ে গেল, ঘটে গেল। তুমি আবার ভাবো, তুমি এরকম তো নিশ্চয়ই দেখেছো যে এখানে ধরো একটা মানে পাম্প আছে আর তোমার জমি হচ্ছে এখানে, ঠিক আছে, তোমার জমি এখানে, আর তোমার এখানে একটা নালা আছে, নালা দিয়ে জলটা তোমার জমিতে পৌঁছাবে যদি এইদিকে কোনো দিকে না কেটে যায়। নালা থেকে জল আসছে ধরো এদিকে যদি চলে যায়, এদিকে চলে যায়, তাহলে তোমার এখানে এসে পৌঁছাবে? পৌঁছাবে না। ঠিক একই রকমভাবে লাল আলো তোমার হচ্ছে কোনো দিকে যাচ্ছে না, বিক্ষিপ্ত হয়ে ওইদিকে এদিকে যাচ্ছে না, বিক্ষিপ্ত হচ্ছে না, সোজাসুজি চলে যাচ্ছে, তার জন্য তুমি এখানে দেখতে পাবে, মানে পাবে এটাকে। আর অন্য রশ্মিগুলো বিক্ষিপ্ত মাত্রা বেশি, চারিদিকে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছড়িয়ে চলে গেল, তাহলে ওইগুলো দেখতে পাবে এখানে? পাবে না। সেই জন্য তুমি সূর্যটাকে লাল দেখবে। ক্লিয়ার হয়েছে? একদম পরিষ্কার হয়েছে ব্যাপারটা? আশা করি অসুবিধা হবে না। এবার দেখো এখানে প্রশ্ন কতগুলো দিয়েছি। আলোর বিক্ষেপণ বা স্ক্যাটারিং সম্পর্কিত লর্ড র্যালের সূত্রটি লেখো। ঠিক আছে, তাহলে আমি সূত্রটা লিখে দিয়েছি অলরেডি। কী লিখেছিলাম? সূত্রটা কী ছিল? সূত্রটা ছিল যে আই মানে বিক্ষেপণের, এটা কি ছিল? বিক্ষিপ্ত আলোর তীব্রতা। আই প্রপোর্শনাল টু কত লিখেছিলাম? 1/λ⁴, যেখানে ল্যামডা মানে কি? ল্যামডা মানে বলেছিলাম আমি কি? তরঙ্গ দৈর্ঘ্য, ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ক্লিয়ার হয়েছে? তারপরে বলেছি যে দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন? এবার পারবে? আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত দাও। বিচ্ছুরণের, এটা বিক্ষেপণের নয়। তাহলে কি হবে? আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনা বল। রামধনু, এটা এখনই বলা হলো তো। ঠিক আছে। চাঁদের আকাশ দিনের বেলায় কি ধরনের হবে? চাঁদের আকাশ দিনের বেলায় কি রঙের দেখায়? কি হবে? কি দেখাবে? কে কালো বললো? বলো কেন কালো বললে? বলো কেন কালো বললে? তুমি ঠিকই বলেছো উত্তরটা। দেখো, যদি সূর্য থেকে আগত আলোক রশ্মি যদি এসে বিক্ষিপ্ত হয়ে আকাশের চারিদিকে ছড়িয়ে গেল, তাহলে তো প্রত্যেক মানে সব জায়গা থেকে তুমি ওই কালারটা দেখছো, কারণ আলোটা সব জায়গায় ছড়িয়ে গেছে। এবার যদি ছড়িয়ে না যায় তাহলে শুধুমাত্র সূর্য থেকে যেটুকু আলো আসবে শুধুমাত্র তুমি সেইটুকুই দেখবে, সেইটুকুই মানে দেখবে, সূর্যটাকেই দেখতে পাবে। আদার্স যেহেতু চাঁদে কোনো বায়ু নেই, চাঁদের কোনো বায়ুমণ্ডল আছে? চাঁদে কোনো বায়ু নেই, আর বায়ুর মধ্য দিয়ে তাহলে আলোকও আসে না। আর যদি বায়ুর মধ্য দিয়ে যদি আলোক না আসে তাহলে সেখানে বায়ুর গ্যাসগুলোও নেই, গ্যাস অণু নেই, তাহলে বিক্ষেপণ হয় না। আর বিক্ষেপণ না হলে চারিদিকে ছড়িয়ে পড়বে না, আর চারিদিকে ছড়িয়ে না পড়লে সেগুলো তুমি দেখবে না, আলোগুলো স্ক্যাটারিং লাইট যেগুলো মানে বিক্ষিপ্ত আলোগুলো তুমি দেখতে পাবে না। আমরা এখানে দেখছি মানে তোমার নীল দেখতে পাচ্ছি কেন? বিক্ষিপ্ত আলোর জন্য। আকাশ পুরো আকাশটাতে ছড়িয়ে গেছে লাইটগুলো, বিক্ষিপ্ত আলোগুলো ছড়িয়ে গেছে, সেই জন্য পুরো আকাশটাকে নীল দেখছি। কিন্তু ওখানে কোনো রকমের আলো মানে তোমার ইয়ে নেই, বায়ুমণ্ডল নেই, ছড়ানোর কোনো গল্প নেই। আরে বাবা, তোমার হচ্ছে এখানে ছোটো ছোটো অণু থাকবে তবেই তো সেটা স্ক্যাটারিং হবে, মানে বিক্ষেপণ হবে। চাঁদের আকাশ মানে দিনের বেলায় কীরকম কালারে দেখায়? কালো। কেন কালো? তার কারণ হচ্ছে যে ওখানে কোনো মানে বায়ুমণ্ডল নেই, আর বায়ুমণ্ডল না থাকলে কোনো গ্যাস থাকবে না, আর গ্যাস না থাকলে বিক্ষেপণও হবে না, আর বিক্ষেপণ না থাকলে আলো চারিদিকে ছড়িয়ে যাবে না, না ছড়ালে তুমি কোনো কালার দেখবে না, তার জন্য ওখানে কালো দেখায়। শুধুমাত্র সূর্যটাকে দেখতে পাবে, আশপাশে কিছু দেখতে পাবে না, সব কালো। বুঝতে পারলে ঘটনাটা কী হয়ে ঘটেছে? এবার কীরকম উদাহরণ কীরকম দেবে? ধরো এই মানে তোমার এখানে কিন্তু সব কিছু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ঘরে, তাই না? কেন দেখতে পাচ্ছি? কারণ চারিদিক থেকে আলো, এই যে আলোটা এসছে চারিদিকে ছড়িয়েছে, আবার লাইট প্রতিফলন হচ্ছে ওয়াল থেকে। তোমাকে যদি এরকম মানে একটা ঘরে নিয়ে যায় যেখানে একদম পুরো ওয়ালগুলোকে ব্ল্যাক করে দিলাম, তাহলে তুমি সহজে দেখতেই পাবে না, তুমি সব চারিদিকে অন্ধকার দেখবে, শুধুমাত্র এই লাইটটাই দেখতে পাবে। ওখানে একটা ছোটো লাইট রাখলাম, ওই লাইটটাই দেখবে, বাদ বাকি কোনো কিছু দেখতে পাবে না তুমি। বুঝতে পারলে ঘটনাটা? এই হচ্ছে ঘটনা। তাহলে ওইখান থেকে চারিদিকে ছড়ায় না, বিক্ষিপ্ত হবে তবেই তো চারিদিক থেকে আলোটা আসবে তোমার চোখে, ছড়ায় না। ক্লিয়ার হয়েছে নয়? হ্যাঁ হ্যাঁ বলো বলো। চাঁদের আকাশ মানে কি বুঝতে পারছি না। চাঁদের আকাশ মানে হচ্ছে পৃথিবী যেমন আকাশ আছে কিনা, পৃথিবীর উপরে বায়ুমণ্ডল আছে কিনা, চারিদিকে বায়ুমণ্ডল আছে। পৃথিবীর উপরে বলতে কি, পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল আছে। এটা ধরো পৃথিবী, এটা পৃথিবী, তাহলে বায়ুমণ্ডল পুরো এরকম অংশ ঘিরে আছে, আর এইগুলো সব কি চারিদিকে আকাশ। ঠিক আছে,
তো চাঁদও তো এরকম আছে, চাঁদ এটা, তার এই পাশে তো তোমার হচ্ছে কোনো রকম বায়ু নেই, এই চাঁদটাই শুধু, এদিকে কোনো বায়ুমণ্ডল কিছু নেই, বায়ুটাই কিছু নেই। আর এখানে ধরো সূর্যরশ্মি এখানে পড়লো, রশ্মি পড়ে এগুলো সব জায়গায় ছড়িয়ে গেল, তুমি যেটুকু দেখতে পাচ্ছ এখান থেকে, এদিক থেকে দেখতে পাচ্ছ, এদিক দেখতে পাচ্ছ ধরো, তো এই সূর্যরশ্মি এসে পড়লো আর চারিদিকে ছড়িয়ে গেল, তার জন্য তুমি এগুলো মানে নীল কালার দেখতে পাচ্ছ, ঠিক আছে। কিন্তু ওইখানে যেহেতু এখানে কোনো মানে বায়ুমণ্ডল নেই, তাই এখানে এসে তুমি এদিকে দেখো এগুলো আকাশ, এখানে সূর্যটা, শুধুমাত্র তুমি সূর্যটাই দেখতে পাবে, আর এদিকে তাকালে তোমার বায়ুমণ্ডল নেই, কোনো কালার দেবে না, তাই না? তাহলে এখান থেকে তুমি কালো দেখবে, আর কিছুই দেখতে পাবে না। ওইটাকে মানে বায়ুমণ্ডল তাহলে বুঝতে পারলে এর চারপাশে কোনগুলো আছে, যেগুলো সেটাই বায়ুমণ্ডল। ক্লিয়ার হলো? আচ্ছা, মৌলিক বর্ণ কোনগুলো বলো তো? বর্ণ তো 7টা পড়লাম আমরা, মৌলিক বর্ণ কোনগুলো? মৌলিক বর্ণ হচ্ছে 3টে, ঠিক আছে, একটা লাল, একটা নীল, আর একটা সবুজ, এটা জানো তোমরা, ঠিক আছে, এটা মাথায় রাখবে, তাহলে হয়ে গেল মৌলিক বর্ণ। আচ্ছা, কোনো বস্তুর মানে কোনো লাইটের মানে আলো, সাদা আলো বলতে কি বোঝো? সাদা কি কোনো কালার? কালো কি কোনো কালার? না, সাদা হচ্ছে 7টা লাইটের সমষ্টি, ঠিক আছে, 7টা লাইটই আছে, ও কোনো কালার না। ওর মধ্যে সব লাইটই যেতে পারে, হ্যাঁ সব ধরনের আলোই যেতে পারে জলের মধ্যে দিয়ে। হ্যাঁ, সব ধরনের আলো যেতে পারবে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে বোঝা গেল যে কালো কি কোনো কালার? কালো কোনো কালার নয়, কিন্তু আমরা বলি যে ওইটা কালো কালারের, কালো রঙের বলি না, তো ওটা কি আসলে রং? কোনো রং নয়, কালো কোনো রং নয়, মাথায় রাখবে, ঠিক আছে। এবার বাড়িতে গিয়ে যারা জানে না তাদের কিন্তু বলো না, তো মার খেতে হবে কিন্তু, যে কালার বলবো না, রং বলবো না, তাহলে কিন্তু মার খেতে হবে, বুঝতে পারলে? অ্যাকচুয়ালি কালো কোনো কালার নয়, মানে কোনো ওখান থেকে কোনো রশ্মি আসছে না, কোনো আলোই আসছে না, তার জন্য আমরা কালো দেখছি। হ্যাঁ, 7টা আলোর সমষ্টি হচ্ছে সাদা, আর কালো কোনো কালারই নেই, তো ওখানে কোনো রঙই নেই, কোনো আলোই নেই, তাই কালো, কিচ্ছু নেই, কিছু দেখতে পাচ্ছ না, তার মানে কালো দেখতে পাচ্ছ, বুঝতে পারলে? একটা অন্ধকার ঘরে তোমাকে ঢুকিয়ে দিলাম, দরজা জানলা বন্ধ, সব কিছু বন্ধ, আর লাইট বন্ধ, তাহলে তুমি কি দেখবে? চারিদিকে অন্ধকার দেখবে, কালো দেখবে, কেন? তার কারণ যে কোনো আলো নেই, তোমার চোখে কোনো আলো আসছে না, তাই কালো দেখছো, এই একই রকম ব্যাপার। সব রং একসাথে মিলে সাদা রং হয় নাকি? 7টা আলোকে একটা নির্দিষ্ট প্রপোর্শনে মিশালে তারপরে সাদা রং হবে, 7টা আলো, মানে ওই যে ভিভিকিওর যেটা বললাম, তারপরে সাদা পাবে, সব ক্ষেত্রে সাদা পাবে না, হাজার হাজার কালার আছে। কি করে সম্ভব? এই যে 3টে রঙকে বিভিন্ন প্রপোর্শনে মিশিয়ে বিভিন্ন রকমের কালার পাবে তুমি, বুঝে গেল? তাহলে মাথায় থাকে। তাহলে মোটামুটি লাইট এখান থেকেই কমপ্লিট, ঠিক আছে। এবার প্রশ্ন অ্যান্সারগুলো আমি আজকে তো এটা পিডিএফ দেবো, মানে আজকে যেগুলো পড়ালাম, বাকি আবার সেই প্রথম থেকে পিডিএফগুলো করবো আমি, কিছু কোশ্চেন অ্যান্সার মানে কোশ্চেন দেবো, সেগুলো তোমরা বাড়িতে ট্রাই করবে, ঠিক আছে, বলবে এগুলো, আর বাড়িতে ভালো করে পড়ো, কদিন পরে পরীক্ষা নেবো আমি এই লাইটের উপরে, শুধু লাইট। তেজস্ক্রিয় তো আমরা যাবো ওইদিকে, আস্তে আস্তে যাবো, কিন্তু আগে লাইটের উপরে, হ্যাঁ আগে লাইটটা মেন, এখন লাইটে বহুত ইয়ে আছে, তারপরে আমি ধরবো তোমার হচ্ছে যেটুকু বাকি ছিল, কারেন্টের যে চ্যাপ্টারটা বাকি ছিল, হ্যাঁ ওইটুকু ধরবো পরের দিন, ঠিক আছে।